আজ কতটা দিন হয়ে গেল, মানুষটা সেই যে ঘর থেকে বেরোলো, আর কোনো খোঁজ নেই। কোথায় আছে, কেমন আছে, কিছুই তো জানি না। মা, ও মা, তুমি বাবার জন্য কাঁদছো? কেঁদো না মা, দেখবে বাবা ঠিক ফিরে আসবে। আমি যে কিছুই বুঝতে পারছি না রে মা। তোর বাবা তো কখনো এমন করে না। এদিকে ঘরে সামান্য বাজারটুকুও নেই। কিভাবে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না। তোকে খাওয়াবো কি? তুমি এত চিন্তা করো না তো মা, আমি চিড়ে মুড়ি গুড় খেয়েই থাকতে পারবো। তুমি কেঁদো না গো মা, এসো ঘরে এসে বিশ্রাম নাও। সুমি, সুমি, ওই দেখ, হইছে হইছে, তোর বাবা আসছে না? আরে হ্যাঁ, তাই তো, বাবাই তো আসছে। চল তো। ওগো, ওগো, তুমি এসেছো? তুমি কোথায় ছিলে এতদিন? বাবা, আমরা তোমার জন্য দুশ্চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছিলাম। যাক, তুমি ফিরে এসেছো, এখন আর কোনো চিন্তা নেই। তোমার কি হয়েছে? হাত পায়ে এত ক্ষত চিহ্ন, কপালটা এইভাবে কেটেছে কি করে? চলো ঘরে চলো, নিম হলুদ পেটে লাগিয়ে দিচ্ছি। আ- আমি এই হাতেই তো ধরেছিলাম, সৌভাগ্য ধরা দিয়েও দিল না। কি বলছো কি এসব? কিসের সৌভাগ্য? সৌভাগ্য এভাবে হাতছাড়া হয়ে গেল। এইভাবে সৌভাগ্য হলো ধান খেতে রূপালী ইলিশ। কি বলছো কি তুমি? ধান খেতে রূপালী ইলিশ? মানে কি বলছো এসব? বাবা, তোমার কি হয়েছে? ধান খেতে রূপালী ইলিশ। হে কি, হে কি হয়েছে তোমার? কি হয়েছে? বাবা, বাবা! আমি আমি এক্ষুনি কবিরাজকে ডেকে আনছি। ব্যাং দিয়ে যে সমস্যার সমাধান করা যাবে, এই ব্যাপারটা তো আমি ভুলেই গিয়েছিলাম। এই ব্যাং দিয়েই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরে, ওটা ওখানে কি করছে? এইটা এইটা আমার ছাগল। এই যে গায়ে সাদা সাদা ফুটকি ফুটকি। বাজে কথা একদমই কইবা না। অন্যের জিনিস নিজের বইলা চালিয়ে দেওয়ার বদ অভ্যাস তোমার অনেক পুরান, আমি জানি সেইটা। আচ্ছা, ছাগল নিয়ে ঝগড়া হচ্ছে, যাই তো দেখি তো বিষয়টা। আরে আব্দুল চাচা, রফিক ভাই, ছাগলটা তো তোমাদের কারোরই না, এটা তো হাবু চাচার। দেখো, ছাগলের কানে লাল দাগ আছে। আমি তো গতকালই দেখেছি হাবু চাচা এটাকে খাওয়াচ্ছে। আলম, তুই আবার কই থেকে আইলি? তোর কি সব ব্যাপারেই নাক গলান লাগবো? এই, তুই ভালোই ভালোই কাইটা পর কইতাছি। তুই আমার আর আমার বউয়ের সামান্য ঝগড়ায় নাক গলাইছিলি। আমার বউ তোর কথাই লাই পাইয়া সেই যে বাপের বাড়ি গেল, এখনো আর আইলো না। ভাবি তোমার ঝগড়ায় অতিষ্ঠ হয়ে চলে গেছে। বেচারি খুব কষ্ট পাচ্ছিল, আমি আরো সে কষ্ট দূর করতে গেলাম। পরের সমস্যায় নাক গলাইয়া তুই সমস্যা বাড়াইয়া দেস। চাচা, ঝগড়া তো দুঃখের কারণ, কষ্টের কারণ। আমি থাকতে তো আমার গ্রামের কাউকে দুঃখ পেতে দেব না। দুঃখ দূর করার জন্যই তো আমি আছি। চলো চলো, মীমাংসা করে দেই। ছাগলটা হাবু চাচাকে দিয়ে আসি। এই ছাগল আমি কিছুতেই হাবুরে দিমু না, এইটা আমার। তুই চুপ কর, এইটা আমার। আরে আরে, তোমরা থামো তো। হায় হায় রে, আমার ছাগলটা পালাইয়া গেল রে। আয় ধার ধার ধার, ছাগলটা ধার ধার। তোমরা কোনো চিন্তা করো না, ছাগলটাকে আমি ধরবই ধরবো। এটা কি হলো?
তোমাদের জন্য আমার ব্যাংকটা পালিয়ে গেল। আর তল্লাই গা আমাগর ছাগল পালাইয়া গেল। কেরা কইছিল তরে আমাগর ব্যাপারে নাক গলাইতে? ও আমার আর আমার স্ত্রীর ঝগড়ায় নাক গলাইয়া আমার স্ত্রী রে বাপের বাড়ি পাঠাইয়া দিছে। সব ঝামেলার মূলে এই আলমই। হ্যাঁ হ্যাঁ, উপকার করতে আসলেই দোষ, তাই না? আমার ব্যাংকটা পালিয়ে গেল। কত কষ্ট করে ধরেছিলাম। রমিত চাচাদের ঘরে মশার অনেক উপদ্রব। ভেবেছিলাম ব্যাংকটা ঘরে রেখে দিলে সব মশা ধরে ধরে খেয়ে ফেলবে। না, তোমাদের জন্য পরোপকারও করা গেল না। এইটা আবার মশা তাড়ানোর কেমন উপায় রে? তোমরা গড়াগড়ি খাইতাছ, ওইদিকে জসিম ভাইয়ের খবর শুনছ? কি হইছে রে জসিমের, কি হইছে? আরে জসিম চাচা তো পাগল হইয়া গেছে। হ্যাঁ, কি কইতাছ? বেচারা এমনিতে অভাবী মানুষ, কত কষ্ট করে সংসার চালায়। আচ্ছা, জসিম চাচা পাগল হয়ে গেছে? বিষয়টা তো খতিয়ে দেখতে হয়। বাবা, বাবা, ধান ক্ষেতের রূপালী ইলিশ, ধান ক্ষেতের রূপালী ইলিশ। ওরে বাবা, হাতছাড়া হয়ে গেল রে, হাতছাড়া হয়ে গেল। ওগো, ওগো, তুমি এমন কেন করছো? আমাদের চিনতে পারছো না কেন? বাবা, আমি তোমার মেয়ে সুমি। তুমি আমায় চিনতে পারছো না? মা, কি করবো এখন? কবিরাজ চাচার ঔষধের তো কোনো কাজই হলো না। হায় হায় রে, হে আমার কি সর্বনাশ হলো রে। রহিমা, কি হইছে জসিমের? জসিম কাকা, আমাদের চিনতে পারছেন? জসিম চাচা, বলো কি হয়েছে? আমি তো আছি, আমি তোমার দুঃখ দূর করব। তুই আবার দুঃখ দূর করবার চাস? দুঃখ দূর করতে চাইয়া দুঃখ ঘাড়ে চাপাবি তো। চুপ করো তো তোমরা, চুপ করো। কুসুম, কুসুমপুর, কুসুমপুর। কি বললে? কুসুমপুর? কি হয়েছে কুসুমপুরে? আমি কুসুমপুরে গিয়েছিলাম। সেখানে একটা কিংবদন্তি আছে। এক ধান খেতে রূপালী ইলিশ। কি সুন্দর রূপালী ইলিশ! টাকা পয়সা গয়না উৎসর্গ করলে ওকে দেখা যায়। ধরতে পারলে আর অঞ্চলে কোনো দুর্ভাগ্য থাকবে না। যা চাবে তাই পাবে। আমি দেখেছি, ধরেও ছিলাম, কিন্তু ধরে রাখতে পারিনি। হাতছাড়া হয়ে গেল রে, হাতছাড়া হয়ে গেল। কি কইতাছ জসিম? এইটা কি পাগলামি? ধান খেতে রূপালী ইলিশ, এইটা সৌভাগ্য আনবো কেমনে? হাস্যকর না এটা? চাচা, হয়তো সত্যি এমন তো অনেক কিছুই আছে যার কোনো ব্যাখ্যা নাই। হইলেও তো হইতে পারে। যা তাইলে তুই গিয়া ধর না। সৌভাগ্যের মেলায় আমরা তাইলে ডুইবা যামু, হয়তো ছাগলটাও ফিরা পামু। আমার যে লিস্টে উৎসর্গ করার মতো কোনো টাকা পয়সা সম্পদ কিচ্ছু নাই। জসিম ভাই, ইলিশে কত টাকা দিতে হয় গো? এই, তুই চুপ কর। যত সব বাজে বাজে কথা, এই সব বিশ্বাস কইরা বইসা আছে। রহিমা, জসিম রে ভালো কবিরাজ দেখাইয়া ওষুধ খাওয়াও। এই চল তোরা, জসিম বিশ্রাম নেক, চল। চাচি, এই টাকাগুলো রাখো। না না বাবা, এইটা রাখার কোনো প্রয়োজন নেই। রাখো তো চাচি, সামান্য কটা টাকা। তোমার কাজে আসলে আমি খুশি হব গো। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন বাবা। আমি আমি কুসুমপুরে যাব। আমি সেই ধান ক্ষেতের রূপালী ইলিশ ধরব, গ্রামে সৌভাগ্য নিয়ে আসব। গ্রামের দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে সব।
আমার মায়ের এই রেখে যাওয়া গয়না আমি সেই ধান ক্ষেতের ইলিশের জন্য উৎসর্গ করব। এই গ্রামের সৌভাগ্য আমি ফিরিয়ে আনবো। আরে বাবা, কোথায় গেলে তুমি? মা, ও মা! হে রূপালী ইলিশ, হে সৌভাগ্যের ধারক, দেখা দাও। এই যে এই গয়না তোমার উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম। তুমি দেখা দাও হে রূপালী ইলিশ, দেখা দাও। আহ, কি সুন্দর! যেন রূপার পাতের মতো চকচকে করছে। আমার স্বাদ মিটে গেল। ইলিশ দেখে ফেলেছি, আমার আর কিছুই চাই না। আমি বরং চলেই যাই। তুমি কি ভেবেছ তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব? তুমি আমার গ্রামের ভাগ্য বদলে দেবে। আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। আরে এটা কি? আঁশটা কেমন অন্যরকম। দেখে তো মনে হচ্ছে এটা নকল। কি ভয়ঙ্কর! এই ধোঁয়া দিয়ে আমাকে খুব সম্ভবত অজ্ঞান করার চেষ্টা করেছিল। ধান ক্ষেতের এই রূপালী ইলিশ পুরোটাই কি তাহলে ফাঁদ? কিন্তু এই ফাঁদের কারণ কি? আহ, আমার মাথাটা। আরে এ কি জসিম চাচা, আপনি এখানে? কি আলম, অবাক হয়ে গেলে নাকি? তবে খেল তুমি ভালোই দেখিয়েছ। আর বলবেন না উস্তাদ, এত জোরে ঘুষিটা মারছে না। উফ, আর বলবেন না। তুই নিজের ধোঁয়ায় নিজেই কুপোকাত হয়ে গিয়েছিলি। ভাগ্যিস ও সময় মতো চলে গিয়েছিল। তুই ওষুধের ধোঁয়া ঠিক মতো দিতে পারলেই কাজ সহজ হয়ে যেত রে। বেটা সব ভুলে অজ্ঞান হয়ে যেত। আমরা গয়নাটা হাতিয়ে বেটাকে সুন্দর খাল পারে ফেলে রেখে আসতে পারতাম, আর তুইও এমন আটকা ঘুষি খেতি না। এসব এসব কি হচ্ছে জসিম চাচা? আপনি আপনি কি কোনো অপরাধের সাথে জড়িত? অপরাধ? হ্যাঁ, ঠিকই বলেছ। গরিব হওয়াটাই তো একটা অপরাধ। তাই এই সৌভাগ্যের রূপালী ইলিশের ভাত পেতে লোকের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র আর টাকা পয়সা হাতিয়ে নেয়ার খেলা শুরু করেছি। আপনি এসব কি করছেন চাচা? তুমি যেহেতু ব্যাপারটা একটু হলেও বুঝতে পেরেছ, তাহলে বাকিটাও বলে দিচ্ছি। ধান খেতে রূপালী ইলিশ এটা আমার ফাঁদ। লোকেদের লুট করার জন্য এই ফাঁদ আমি পেতেছি। মানুষ কত বোকা! এইভাবে কি সৌভাগ্য ধরা দেয়? সবাই সৌভাগ্যের লোভে এখানে ছুটে আসে। আমরা তো পয়সার অভাবে পড়ে এই দল খুলেছি, কিন্তু লোকজনের জ্ঞানের কত অভাব। কত লোক এসেছে সৌভাগ্যের লোভে, নিজেদের টাকা পয়সা উৎসর্গ করেছে, আর আমরা সব লুট করেছি। চাচা, তাহলে তোমার পাগলামি সবই অভিনয় ছিল? এই তো বুঝে ফেলেছ। পাগলামির অভিনয় না করলে তোমাদের বিশ্বাস অর্জন করতাম কি করে? এই যে দেখো না, তুমি গয়না উৎসর্গ করতে চলে এসেছো, আর আমরা লুট করে নিয়েছি। এটা আমার মায়ের গয়না। আমি ভেবেছিলাম ইলিশটা ধরতে পারলে গ্রামের লোকদের দিন ফিরে যাবে।
তাদের সৌভাগ্যের অভাব হবে না, কিন্তু এখন তো দেখছি। ইলিশ ধরতে এসে তুমি ভুল করেছ, তাই মনে হচ্ছে তো? হ্যাঁ, আমি ভুল করেছি। আমার মায়ের গয়না ফিরিয়ে দিন চাচা। ভুল করো আর যাই করো, তোমাকে যে এখন মরতে হবে, তা না হলে সবাই সবকিছু জেনে যাবে। গ্রামের সবার জন্য তোমার খুব চিন্তা, তাই না? এবার দেখো সেই চিন্তার ফল দেখো। না চাচা, আমাকে মারবেন না। আমি তো শুধু গ্রামের সৌভাগ্য চেয়েছিলাম, নিজের লাভ তো নয়। গ্রামের সৌভাগ্য খুঁজতে এসে নিজের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে এলে আলম। এই কালু, ওকে মেরে শেষ করে দে। ওস্তাদ, বেটা তো এইখানেই কাজ হয়ে গেল মনে হইতাছে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে ফেলে দিয়ে আয়, যা। বেটা অজ্ঞান হয়ে যাওয়ার ভান করেছিল ওস্তাদ। এই বেটারা, কথা পরে বলিস, আগে ওকে ধর, ধর ওকে। তোমরা তোমরা আমাকে মেরো না, আমাকে মেরো না, তোমরা মেরো না আমাকে। তোকে না মারলে যে আমাদের মরতে হবে। তুই তো ধান ক্ষেতের রূপালী ইলিশের রহস্য জেনে গেছিস, লোকেদের লুট করার ফাঁদের খবর জেনে গেছিস। এত কিছু জেনে যাওয়ার পর তো তোকে ছেড়ে দেওয়া যাবে না চান্দু। তোমরা যা করেছো তা তো অন্যায়। বেঁচে থাকতে হলে অনেক অন্যায় করতে হয়, কিন্তু এবার কে তোকে বাঁচাবে বলতো? কি এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? আবু! তগর দিন শেষ শয়তান। বাহ, কি দারুণ! কিন্তু তোমরা কি করে বুঝলে আমি এখানে? আমরা তোমারে খুঁজতেছিলাম আলম। সারাদিন তরে লোকগোর সমস্যায় কোনো নাক গলাইতে দেখি নাই। না দেখা তোর অভাব অনুভব করলাম। তরে অনেক খুঁজাও যখন পাইলাম না, তখন মনে হইল তুই এই রূপালী ইলিশ ধরার লাইগাই এইখানে আসতে পারোস। ধান খেতে ধস্তাধস্তির চিহ্ন পাইছি, আর তোর জামার টুকরাও পাইছি। এই সব দেখেই বুঝলাম তোর বিপদ। কপাল ভালা, তোরে ঠিক সময় খুঁজা পাইছি। সব যে জসিমের সাজানো ফাঁদা ছিল, সেইটা জানতে পাইরাই ওরে আক্রমণ করছি। জসিম গোর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হইব। জসিম চাচা, তোমার রূপালী ইলিশ ধরা মইরা গেছে। সবকিছু আলমের জন্যই হইছে। হ্যাঁ, আলম যদি রূপালী ইলিশের খোঁজে না আইতো, তাইলে এই সৌভাগ্যের ফাঁদে পইরা কত মানুষের অর্থ সম্পদ লুটপাট হইতো। আমি তো কেবল গ্রামের সৌভাগ্যই চেয়েছিলাম, আর তো কিছুই না। তোমার মতো মানুষ গ্রামে থাকা মানেই গ্রামের সৌভাগ্য গো। তোমরা সত্যি বলছো? আমার যে কি খুশি লাগছে। গ্রামে ফিরেই আমি আবার সবার সমস্যা দূর করতে বের হব। হইছে হইছে, এইবার একটু বুঝা চলো। সব সমস্যা তোমার ঘাড়ে নেওয়া ঠিক না। ঠিক আছে, পরের বার তোমাদের ছাগলের ঝগড়ায় নাক গলাবো না। আর যাই করিস, কারো ঘরের ঝগড়াতে নাক গলাইতে যাইস না। আচ্ছা ঠিক আছে। চাচি, এই জিনিসগুলো রাখুন, আপনার কিছুটা সাহায্য হবে। তুমি আমাদের জন্য আর কত করবে বাবা? তোমার চাচা অভাবে পড়ে অন্যায় করেছে, তোমাকেও মেরে ফেলতো, আর তুমি তুমি তার পরিবার কি সাহায্য করছো?
আমি তো আর একা করছি না চাচি, সবাই মিলে করছে। চাচি, আপনারা আমার গ্রামের লোক, আমি আপনাদের পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? জসিম চাচা যা করেছে তার জন্য পঞ্চায়েত তাকে কয়েক বছর আটক থাকার শাস্তি দিয়েছে। আশা করি এই শাস্তি তাকে বদলে দেবে, কিন্তু আপনারা তার জন্য কষ্ট করবেন সেটা তো আমরা হতে দেব না। আপনি কোনো চিন্তা করবেন না চাচি, একদিন সব ঠিক হয়ে যাবে। আজ আমি আসি তাহলে। কি হে পরোপকারী, খুব পরোপকার করা হইতাছে। শুধু আমি একা না, এবার তো তোমরাও সবাইকে সাহায্য করছো। তোর কাছ থেকে শিখছি রে। আলমের এই কর্ম দেখা আসলে আমাগোর শিক্ষা নেওয়া উচিত। আমাগোর সাধ্য মতো সবাই করে সহযোগিতা করা উচিত। বেশ তো, চলো তাহলে আমরা সবাই অন্যের ব্যাপারে নাক গলাই। হ্যাঁ বাবা, ও বাবা, বাবা, ও বাবা, দেখো কত বড় বড় বেগুন গাছ। এমন বড় বড় বেগুন গাছ তো আমি আগে কখনো দেখিনি। এই, এদিক ওদিক না তাকিয়ে সোজা হাট। চোখ মাটির দিকে তাকিয়ে হাঁটতে পারিস না? বাবা বাবা, দেখো গাছে কত বেগুন ঝুলছে। চলো না বাবা, আমরা বেগুনগুলো পেড়ে আনি। আরে, তোকে বলছি নিচের দিকে তাকিয়ে হাঁটতে, আর তুই এদিক ওদিক কি দেখতে হচ্ছে রে তোর? বলতো। আমি কি দেখছি? তোমাকে শুধু বলছি বেগুন কটা পেড়ে আনতে, তাহলে তোমার আর তরকারি কিনতে হবে না। আমার তরকারি কেনার চিন্তা তোকে করতে হবে না। আর যদি কোনোদিন আমার সাথে এদিকে আসিস, তবে তোর একদিন কি আমার একদিন বলে দিলাম। কেন? আমি আবার কি করলাম? সামান্য গাছ থেকে কটা বেগুন পারতে বলেছি, তাতেই এত রাগ করছো কেন তুমি? বেগুনগুলো দেখতে কি সুন্দর ছিল, না জানি খেতে কি মজা লাগতো। আরে, ওই গাছের বেগুন কেউ খায় না। অমন আজব বেগুন গাছ কখনো দেখেছিস নাকি? অমন বড় বড় কি বেগুন গাছে হয় নাকি রে? বাবা, ওই গাছের বেগুন কেউ খায় না? তাছাড়া আসলেই তো বেগুন গাছগুলো অমন বড় বড় কেন? আমিও কিছু জানি না রে, যেটুকু জানতাম তোকে বলেছি। এবার চুপ করে চল, একটা কথাও বলবি না। সব কিছু নিয়ে এত বাড়াবাড়ি করা ভালো না রিমু, বুঝলি? এত বাড়াবাড়ি করা ভালো না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে সব? এদিকে এসো দেখিনি। কে গো, কি হলো? অমন চিল্লাচ্ছ কেন? তোমার এই পাজি ছেলেটা আর যেন আমার সাথে কোথাও না যায়, এই বলে দিলাম। কেন? রিমু আবার কি করলো? কি করলো না তাই বলো, আজে বাজে কথা বলে, আর আমার মাথাটা একদম নষ্ট করে ফেলেছে আজকে। সব সময় শুধু বকবক বকবক করতেই থাকে। কি রে, কি করেছিস? তোর বাবার মাথাটা এত গরম কেন রে? চল ঘরে চল, আজ তোর বক বক করা বের করছি। আরে মা, আমার কথা তো শোনো আগে, তারপর সবাই মিলে আমার উপর রাগ করো, কেমন? আগে ঘরে চল, তারপর সব শুনবো। কি রে দাদু ভাই, আজ আবার কি বলে তোর বাপের মাথাটা খেয়েছিস রে? আরে দাদি, আর বলো না, আস্তে আস্তে রাস্তার পাশে মস্ত বড় বড় কটা বেগুন গাছ দেখলাম, তাতে অনেক বেগুন ঝুলে আছে। বাবাকে বললাম গাছ থেকে কটা বেগুন পারতে, তাতেই বাবা খেপে গেল। কোথায় সেই বেগুন গাছ?
কেন? গ্রামের দক্ষিণ কোণে ওই যে এক অদ্ভুত জায়গা, জায়গাটার নাম কেউ রাখিনি, কিন্তু সবাই বলতো ওই যে যে মাঠটা যেখানে বেগুন গাছের নিচে হাট বসে। সে মাঠে যেখানে বিশাল বিশাল বেগুন গাছ, প্রতিটা গাছে ঝুলে আছে বড় বড় চকচকে বেগুন, কোনোটা লম্বা কোনোটা গোল। রোদ পড়লে বেগুনগুলো এমন ভাবে জ্বলে উঠতো যেন পাথরের উপর রূপোর আলো লেগেছে। হ্যাঁ দাদি, ওই বেগুন গাছগুলোর কথাই বলছি দাদি। শোন রে রিমু, ওই গাছের বেগুন কেউ খায় না। হ্যাঁ, সেটা তো বাবা বলেছে, কিন্তু কেন খায় না দাদি? ওগুলো আজব গাছ। আগে ওখানে অমন বেগুন গাছ ছিল না, কিন্তু ইদানিং কোথা থেকে যেন গাছগুলো আসলো তা কেউ জানে না। বেগুন গাছ আসার পর থেকে ওখানে মাছের হাটও বসে। কিন্তু মাছের হাটটা হঠাৎ কি করে হলো? সেটাও কেউ জানে না। বাজারে একটা মানুষও কথা বলে না, সবাই মাছ কিনে চুপচাপ চলে যায়। কেউ কখনো বেগুন গাছের দিকে তাকায়ও না, আর কেউ কখনো হাটের সময় ছাড়া ওদিকটায় কেউ যায়ও না। কেন দাদি, ওদিকটাতে কি এমন আছে? আমরা শুনেছি বেগুন গাছগুলো মায়াবী বেগুন গাছ। রাত হলে নাকি বেগুনগুলো জোরে জোরে কাটে। দাদি, বেগুন আবার কাটতে পারে নাকি? ওরা কি আমাদের মতো মানুষ নাকি? বললাম না, ওগুলো মায়াবী বেগুন গাছ, ওরা সব করতে পারে। এই রিমু, আয় তো, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে। যা দাদু ভাই যা, খাবার খেয়ে নে, পরে আবার তোর সাথে গল্প করব। কিন্তু দাদি, যা রে যা, আমার আর কথা বলতে ভালো লাগছে না রে। আস্তে আস্তে নিজেই তুই সব বুঝতে পারবি। রিমুর বয়স 9 বছর মাত্র, কিন্তু সে দুরন্ত, কৌতূহলী আর ভয় ডরহীন। তার মাথায় সব সময় সে বেগুন গাছের কথাই ঘুরতে থাকতো। সে প্রায়ই মাছের হাটের আশপাশে ঘোরাঘুরি করত। ওদিকে যাস নে, ওই গাছগুলো একদম ভালো না, আর মাছওয়ালারা তারাও কেমন জানি। আরে মা, আমি তো দূরে দাঁড়িয়ে থাকি, আমি কি ওদিকে যাই নাকি? দূর থেকেও দেখার দরকার নেই, তোকে ওদিকে যেতে নিষেধ করেছি। ওদিকে যাবি না, ব্যাস। আচ্ছা, যাব না। ওই গাছের কাহিনীগুলো তো আমাকে জানতেই হবে মা। এখনো দাঁড়িয়ে আছিস? আয় বাড়ি আয়। আজ রাতে আমি ওই বেগুন তলায় যাব। আমাকে জানতেই হবে ওই বেগুন গাছের আসল রহস্য কি। বেগুনগুলো কেন রাতে কাঁদে, আর ওরা কেনই বা অমন বড় বড়? সেই রাতে সবাই ঘুমিয়ে গেলে সে চুপি চুপি বেরিয়ে যায়। চাঁদের আলোয় চারপাশ শান্ত, দূরে বেগুন গাছগুলো দাঁড়িয়ে আছে, আশপাশে কেউ নেই। রিমু ধীরে ধীরে এগিয়ে যায়। হঠাৎ তার কানে ভেসে আসে টুপ টুপ শব্দ। সে দেখে গাছের বেগুনগুলো থেকে ফোঁটায় ফোঁটায় জল ছুটছে। আমাদের কেউ ভালোবাসে না, আমরা তো সাথে কম না, তাহলে কেউ আমাদের খায় না কেন? তোমরা কারা? কে কথা বলছে? আর তোমরা বেগুন হয়ে কাঁদছই বা কেন? আমি রূপ বেগুন, এককালে রানীর প্রিয় ফল ছিলাম। রানীর রাজ্যে রান্না হতো শুধু আমাদের দিয়ে। আমাদের বীজে ছিল জাদু, খেলে মন ভালো হয়ে যেত। তাহলে তোমাদের কেউ খায় না কেন? কি এমন হয়েছিল তোমাদের সাথে? তোমরা কেন অন্য বেগুন গাছের মতো না? একদিন
একদিন আমাদের রাজ্যে রানী হারিয়ে গেল, আর আমাদের উপর নেমে এলো অভিশাপ। অভিশাপ? কি অভিশাপ নেমে এলো তোমাদের উপর? আর তোমরা বেগুন হয়ে কাঁদছই বা কেন? কে তোমাদের এখানে বন্দি করে রেখেছে বলো আমাকে, আমি সব শুনতে চাই, সব শুনতে চাই আমি। তার নাম জগা। সে জাদু জানে, তার জাদু দিয়ে আমাদের এখানে বন্দি করে রেখেছে। জগা? এই জগাটা আবার কে? সে রানীর রাজ রাধুনী ছিল। সে নাকি রানীকে ভালোবাসতো। রানীর ভালোবাসা না পেয়ে সে আমাদের মাটি থেকে তুলে এনে আবার নিজের মতো করে গাছ বানাতো। তবে এমন গাছ যাদের কেউ চেনে না, খায় না, ভালোবাসে না। আর ওই মাছের হাট, এই বেগুনতলায় মাছের হাটটা হঠাৎ কোথা থেকে আসলো? মাছ নয়, ওসব আসল নয়, ওগুলো জগার বানানো মায়া। মায়া? হ্যাঁ, মায়া। হাটের মানুষগুলোর মন টেনে নেয় মাছের জন্য, তারা যেন বেগুন না খায়। এই বেগুন কেউ না খাবার ফলে আমরা দুর্বল হয়ে পড়ি। কে আছে ওখানে? কে কথা বলছে? আমার বেগুন তলায় আসার কার এত বড় সাহস হলো? আমি রিমু, আমি কথা বলছি। এই পুচকে ছোড়া, এত রাতে তুই আমার মাছের হাটে কি করিস? ভয়ে দিনের বেলাও কেউ এখানে আসতে চায় না, আর তুই পুচকে হয়ে রাতের বেলায় এখানে চলে এসেছিস। তোর কি জানে ভয় ডর কিছু নেই নাকি রে? তুমি কি জগা? হ্যাঁ, আমি জগা। এই হাট আমার, গাছগুলো আমার, কান্নাও আমার। কিন্তু তুই আমার নাম জানলি কি করে? ওই বেগুনদের কাছ থেকে শুনেছি তোমার নাম। তোর এত বড় সাহস, তুই বেগুনগুলোর সাথে কথা বলেছিস? হ্যাঁ, বলেছি। তুমি বেগুনগুলোকে কেন বন্দি করে রেখেছো? আমার ইচ্ছে হয়েছে তাই বন্দি করে রেখেছি। সে কৈফিয়ত কি আমি তোকে দেব নাকি? তুমি ওদের মুক্ত করো। বেগুন তো খাবারের জিনিস, ওদেরকে এভাবে কষ্ট দিও না। দেখো ওরা কেমন করে কাঁদছে। কাঁদুক, ওরা আরো কাঁদুক। ওদের কাঁদতে দেখলে আমার বড্ড শান্তি লাগে। না, আমি থাকতে ওদেরকে এত কষ্ট পেতে দেব না। কেন কেন, তুই কি করবি? আমি বেগুনগুলোকে মুক্তি দেব। মুক্তি? আর তুই? ওরা ভুল করেছে, তার শাস্তি পাচ্ছে। বেশি দেরি বেরি করলে তোকেও কিন্তু ওদের মতো গাছ বানিয়ে দেব। কিন্তু ওরা কি ভুল করেছিল সেটা বলো আমাকে। তারা রানীকে ভালোবাসতো, আমাকে নয়, তাই তারা শাস্তি পাচ্ছে। আর তুই তুই এখান থেকে চুপচাপ চলে যা, তা না হলে তোর অবস্থা কিন্তু খারাপ হবে রে। তুমি রানীর যোগ্য ছিলে না, তাই রানীকে পাওনি। কিন্তু তুমি এদের শাস্তি দিয়ে অনেক বড় অপরাধ করছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? কে দেবে আমায় শাস্তি? তুই দিবি? তোর মতো পুচকে ছেলেকে তো আমি ফু দিয়েই উড়িয়ে দেব। রিমু, তাড়াতাড়ি পালাও, না হলে জগা তোমাকে শেষ করে ফেলবে। ও চোখ খোলার আগে পালাও। কিন্তু কোথায় পালাবো? এখানে তো কোথাও পালানোর জায়গা নেই। আর পালিয়ে গেলে তোমাদের এই অভিশাপ থেকে মুক্ত করব কিভাবে? বেঁচে থাকলে সব আবার ভাবা যাবে।
তুমি যদি আমাদের মতো গাছ হয়ে যাও তবে যে আমরা কখনোই এই অভিশাপ থেকে মুক্তি পাবো না। হ্যাঁ, সেটাই ঠিক বলেছ, কিন্তু কোথায় পালাবো আমি? তুমি তাড়াতাড়ি উঠে এসো আমার ফুলের মধ্যে, লুকিয়ে পড়ো। এখানে থাকলে জগা তোমাকে দেখতে পাবে না। দাঁড়া, তোকে এখনই গাছ বানিয়ে দেব, দাঁড়া। ভিং ভিং শাক, মানুষ পুচকে এবার বেগুন গাছ হয়ে যাচ্ছু। আরে, সেই হতচ্ছাড়া পুচকেটা কোথায় গেল? আমরা আমরা জানি না, আমরা তো কাউকে দেখিনি। দেখিসনি মানে? সত্যি করে বল, পুচকেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমরা সত্যি জানি না। এভাবে হবে না, আজ তোদের সবাইকে শেষ করে ফেলবো। না না, আমাদের মেরো না। কি পুচকে, কোথায় লুকালি আজ? তুই বেগুনগুলোকে বাঁচাতে এসেছিলি, কিন্তু আজ তোর জন্যই এরা সবাই মারা যাবে। না না, এমন হলে তো সর্বনাশ হয়ে যাবে। না না না, গাছগুলোকে মেরো না, আমি বাইরে এসে গেছি। আরে বাহ, তুই তো খুব ভালো রে। নিজের জীবনের চিন্তা না করে গাছের কথা ভাবছিস। আয় আয়, তোকেও গাছ বানিয়ে দেই। আজ থেকে ওদের সাথেই দাঁড়িয়ে থাকবি। না না, আমাকে গাছ বানিও না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমার এত বড় ক্ষতি করো না, এত বড় ক্ষতি করো না আমার। আজ তোকে বাঁচানোর কেউ নেই, তোকে তো আজ গাছ বানাবই। না 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 না, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। এটা কিসের আলো? কোথা থেকে এলো এ আলো? থামো জগা, থামো। তোমার সময় শেষ। অনেক অন্যায় করেছো তুমি, এবার অন্যায় প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। আপনি কে? আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রানী, আমি ফিরে এসেছি। তোমার সাহসে আজ আমার ফলগুলোকে মুক্তি দিতে এসেছি। বাহ, আপনি কি সুন্দর দেখতে। আমি গল্পে রানীর কথা পড়েছি, আজ তো আমি নিজের চোখে দেখলাম। রানী, তুমি এসেছো? তুমি আমার হয়ে যাও, আমি তোমার সব ফলগুলোকে মুক্তি দিয়ে দেব। শয়তান, সামান্য রাধুনী হয়ে রানীর দিকে হাত বাড়াস? তোর এত বড় সাহস! সাহসের দেখেছো কি? আজ তোমাকে আমার করেই ছাড়বো। আজ আর তোমাকে কোথাও যেতে দেব না। তাই নাকি? এত বড় স্পর্ধা তোর? কই দেখি, দেখি তোর জাদু, দেখি কত শক্তিশালী হয়েছিস তুই। রানীমা, কিছু একটা করুন, না হলে ও আপনাকেও বন্দি করে ফেলবে। ভয় পেও না রিমু, ও আমার কিছুই করতে পারবে না। পাপের খরা পূর্ণ হলে যে তাকে শাস্তি ভোগ করতেই হয়। হ্যাঁ রানীমা, এটা সত্যি। বাঁচাও, বাঁচাও, না বাঁচাও, বাঁচাও, বাঁচাও। রানীমা, এখন কি বেগুনগুলোর মুক্তি হয়েছে? কি হলো, তোমরা এখনো সাধারণ বেগুন হচ্ছ না কেন?
রানীমা, আমাদের মধ্যে থেকে এখনো মাছের যে এক করা আছে, জগা মাছ আর আমাদেরকে এক করে অভিশপ্ত জীবন বানিয়ে দিয়েছে। তাহলে অভিশাপ থেকে কি করে তোমরা মুক্তি পাবে? আমাদের এই বেগুনগুলোর মধ্যে একটা বেগুন আছে যেটা রূপালী, তার মধ্যে একটা মাছের চোখ আছে, ওটা নদীর মধ্যে ফেলে দিলে তবেই আমরা অভিশাপ মুক্ত হব। আচ্ছা, তোমরা চিন্তা করো না, আমি এখনই ওই বেগুনটা খুঁজে বের করছি। এরপর রিমো সব জায়গাতেই সে বেগুনটা খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। রানীমা, রূপালী বেগুন তো কোথাও খুঁজে পাচ্ছি না, তাহলে এখন কি হবে? রিমো, কাল যখন সূর্যের আলো বেগুনের উপর পড়বে তখনই সেই বেগুনের রংটা রূপালী রূপ ধারণ করবে, তখনই তুমি কাজটা করো। আচ্ছা রানীমা, তাহলে এখন বিদায়। বিদায় রিমো, ভালো থেকো, আর এমন সাহস সব সময় ধরে রেখো। সাহস থাকলে যে কোনো কিছু জয় করা সম্ভব। সকালের মিষ্টি রোদ গাছের উপর পড়তেই একটা বেগুনের উপর রূপালী আলোর রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। ওই তো রূপালী বেগুন, এখনই বেগুনটা পেরে ওর মধ্যে থেকে চোখটা বের করতে হবে। রিমো সেই বেগুনটা পেরে বেগুনের মধ্যে থেকে মাছের চোখটা বের করে নদীতে ফেলে দেয়। হঠাৎ চারিদিকে কেমন হাওয়া বইতে লাগলো, তারপর আস্তে আস্তে চারপাশ স্বাভাবিক হয়ে গেল। বেগুন গাছগুলো স্বাভাবিক হলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ রিমু, তুমি আমাদের অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিলে। আশীর্বাদ করি তুমি সব সময় ভালো থেকো, তোমার জীবনে যেন কখনো দুঃখ না আসে। তোমরাও ভালো থেকো। আজ আমি খুব খুশি, এখন থেকে এই বেগুনগুলো সবাই ছুঁতে পারবে, খেতেও পারবে, কাউকে ভয় পেয়ে চলে যেতে হবে না। মা, ও মা, এদিকে এসো। গিন্নি, গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো। কি রে খোকা, কি হয়েছে? অমন করে ডাকছিস কেন? মা, জানো দক্ষিণের মাঠের সেই বড় বড় বেগুন গাছগুলো এখন স্বাভাবিক বেগুন গাছের মতো হয়ে গেছে গো। হুমা, তাই নাকি গো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, আমি এখনই দেখে এলাম। মনে হয় গাছগুলো অভিশাপ মুক্ত হয়েছে, এখন সবাই ওখানে যাওয়া যাবে, ওই গাছের বেগুনও খাওয়া যাবে। কেন দাদি, এখন আর ওই বেগুন কাটবে না? না রে দাদু ভাই, না, গাছগুলো যদি অভিশাপ মুক্ত হয় তবে যে আর গাছগুলো কাটবে না। ওগো, চলো না গো, আমরা সবাই বেগুনতলার হাটে যাই। হ্যাঁ গিন্নি, চলো। সারা গ্রামের মানুষ এলো বেগুনতলার হাটে। জমজমাট মাছের হাট, মানুষ মাছ কেনার পাশাপাশি বেগুনও কিনছে। সবার মুখে তৃপ্তির হাসি, নির্ভয়ে একে অপরের সাথে হেসে হেসে কথা বলছে সবাই। এবার বেগুন আর কাঁদবে না, এখন থেকে বেগুনতলার হাটে শুধু মাছ না, বেগুনও বিক্রি হবে। কাউকে আর এই বেগুন গাছকে ভয় পেয়ে চলতে হবে না। কাউকে আর ভয় পেয়ে চলতে হবে না।